আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কুশলেই আছো। এই প্রত্যাশা, এই প্রত্যয় নিয়ে আজকের সেশন শুরু করতে যাচ্ছি। আমি কাজী রাশেদ করিম স্যার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, রাজশাহী কলেজ, রাজশাহী। The learners hope that you are on the fine track to combat the ongoing crisis. That is a global phenomena, that is a global threat. And hopeful for the best, and we are committed enough to fight against the COVID-19 by our sole will force and the united effort. অর্থাৎ শিক্ষার্থীরা বর্তমান যে বৈশ্বিক হুমকি আছে সেটাকে আমরা সমবেতভাবে মোকাবেলা করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব সেই সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের প্রাণচাঞ্চল্য আসবে, আমাদের শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা সৃষ্টি হবে। আমরা আবারও আমাদের সহজাত প্রবণতা নিয়ে, সহজাত আচরণ নিয়ে, সমস্ত স্বতঃস্ফূর্ততা নিয়ে আবারও আমরা আমাদের কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব। এটাই আমাদের শতভাগ প্রত্যাশা। শিক্ষার্থীরা, আমরা সেকেন্ড ইয়ারে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অর্থাৎ দ্বাদশ শ্রেণীর এই কোর্সটি নিয়ে আলোচনা করছি। এটি মূলত আমাদের রিভিশন সেশন চলছে, রিভিউ সেশন হচ্ছে। এখানে আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে পরিকল্পনা চ্যাপ্টারের উপর আলোচনা করছি। তো সেখানে আমরা ধারাবাহিকভাবে কিছু বিষয় আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। এর আগে আমরা পরিকল্পনা কি, পরিকল্পনার প্রণয়নের যে ধাপগুলো কি কি, এবং গত ক্লাসে ঠিক ইমিডিয়েট ক্লাস পূর্ববর্তী ক্লাসে আমরা পরিকল্পনার সাথে লক্ষ্যের একটা সম্পর্ক স্থাপন করেছিলাম। সেই সম্পর্কের মধ্য দিয়ে আমরা দেখেছি যে লক্ষ্যের সাথে আসলে পরিকল্পনার কি সম্পর্ক, এবং ব্যবস্থাপকীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনার অপরিহার্যতা বা গুরুত্ব সম্পর্কে আমরা অবহিত হয়েছি। আজকে আমরা পরিকল্পনার প্রকারভেদ নিয়ে কথা বলবো। তো শুরুতেই পরিকল্পনা কি সেটি আমরা একটা কনসাইজ ডেলিভারি দিতে পারি। আশা করি তোমরা সবাই উন্মুখ হয়ে আছো। হয়তো আজকে যদি আমাদের মুখোমুখি থাকতা, আমার হয়তো বলার কোনো প্রশ্ন আসতো না, তোমরাই হয়তো চমৎকার ভাবে তোমাদের যে অর্জিত ধারণা সেটা প্রকাশ করতে পারতে। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ প্রাক্কলন, ভবিষ্যৎ কর্মকাণ্ডের প্রতিফলন, ভবিষ্যতের প্রতিচ্ছবি। অর্থাৎ আগামীর জন্য আমরা যা করব তার যে সুবিন্যস্ত রূপরেখা, তার যে রোডওয়ে বা রোডম্যাপ, সেটি হচ্ছে আসলে পরিকল্পনা। অর্থাৎ আগামীর জন্য, পরবর্তী ধাপের জন্য, পরবর্তী স্তরের জন্য, পরবর্তী কর্মকাণ্ডের জন্য আমরা যেটা আগে ভাবছি, পূর্ববর্তী চিন্তাভাবনার মধ্যে আনছি, অর্থাৎ প্রাক্কলন করছি, এই প্রি অ্যাজাম্পশনটাকে আসলে পরিকল্পনা হিসেবে বিবেচনা করা যায়। পরিকল্পনা ব্যবস্থাপনা চক্রের একটি গুরুত্বপূর্ণ কাজ বা ব্যবস্থাপনা প্রক্রিয়ার ভিত্তিও বলা যায়। কেননা পরিকল্পনাকে বাদ দিয়ে আসলে কোনো সাংগঠনিক বা ব্যবস্থাপকীয় কর্মকাণ্ড সম্পাদন করা সম্ভব নয়। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে এটি এমন একটি অপরিহার্য উপাদান যেটিকে পরিত্যাগ করে, যেটিকে উপেক্ষা করে কখনোই আসলে সংগঠন সুষ্ঠুভাবে অগ্রসর হতে পারবে না। তো এখন আমরা জানবো যে আসলে পরিকল্পনার প্রকারভেদ কি। পরিকল্পনাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে যে প্রকৃতিগতভাবে পরিকল্পনার প্রকারভেদ, সময় ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ, সাংগঠনিক স্তর ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ, আরেকটি হচ্ছে যে সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ, আর প্রতিষ্ঠানের কার্যভিত্তিক যে প্রকারভেদ আছে সেটি আমাদের আলোচনায় আসবে। তা আমরা শুরুতে যাই যে প্রকৃতি ভিত্তিক। আমরা জানি যে আসলে
আচরণগতভাবে পরিকল্পনাকে অর্থাৎ প্রকৃতিগতভাবে আসলে পরিকল্পনাকে কিভাবে বিভাজন করা যায়। আমরা যদি লক্ষ্য করি পরিকল্পনার মধ্যে থাকে কি লক্ষ্য, পরিকল্পনার মধ্যে থাকে স্থায়ী পরিকল্পনা, পরিকল্পনার মধ্যে থাকছে একার্থক পরিকল্পনা। এটিই মূলত প্রকৃতিভিত্তিক কাঠামো বিন্যাস। লক্ষ্যটা কি? পরিকল্পনার যে অভিপ্রেত ফল আছে সেটাকে আমরা লক্ষ্য বলে থাকি। অর্থাৎ সত্যিকার অর্থে আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই, যেটি আমাদের পূর্বনির্ধারিত প্রত্যাশা, সেই মানদণ্ড, সেই বাঞ্ছনীয় সীমারেখা, সেই প্রত্যাশিত সীমারেখাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এর আগের দিন কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে লক্ষ্যের মধ্যে কি কি থাকে। লক্ষ্যের মধ্যে থাকে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, লক্ষ্যের মধ্যে থাকে আমাদের সময় ভিত্তিক উদ্দেশ্য থাকে, আমাদের বাজেট থাকে, মিশন থাকে, ভিশন থাকে। কাজে লক্ষ্যকে আমরা পরিকল্পনার অভিপ্রেত ফল বলতে পারি, অর্থাৎ প্রজেক্টেড বা অ্যান্টিসিপেটেড রেজাল্ট অফ দ্য প্ল্যানিং। তাহলে লক্ষ্য হচ্ছে সেই ক্ষেত্র, লক্ষ্য হচ্ছে সেই বাস্তবতা যেটি আসলে আমরা চূড়ান্তভাবে অর্জন করতে চাই, যেটির ব্যাপারে আমাদের চূড়ান্ত একটা সিদ্ধান্ত থাকে। যেমন এই বছর প্রতিষ্ঠান অর্থাৎ একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান তার উৎপাদনের মাত্রা 10% বাড়াতে চায়, 10% বাড়াতে চাচ্ছে। এইটিকে আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারি। এবং কার্যত দেখা যায় যে ওই প্রতিষ্ঠানটি ওই 10% উৎপাদন বাড়ানোর জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে দেয়, সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করে। এরপরে আসি আমরা, আর যদি লক্ষ্যের মধ্যে অন্তর্ভুক্ত উপাদানগুলো যেটি বিগত ক্লাসে আলোচনা হয়েছে, কি ছিল? লক্ষ্যের মধ্যে ছিল উদ্দেশ্য, লক্ষ্যের ভিতরে ছিল মিশন, লক্ষ্যের মধ্যে ছিল ভিশন, লক্ষ্যের ভিতরে ছিল কি আমাদের সময় অভিক্ষা, অর্থাৎ সময় সমীক্ষার একটা ব্যাপার ছিল, সময়গত একটা চিন্তা চেতনা ছিল যে কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসলে আমরা উদ্দেশ্যটি বাস্তবায়ন করতে চাই বা উদ্দেশ্যটি অর্জন করতে চাই। আমাদের বাজেটের বিষয়টা ছিল, বাজেটটা কি ছিল? যে কোনো ধরনের আর্থিক পরিকল্পনাকে আসলে আমরা বাজেট বলে থাকি, যেখানে ওই প্রতিষ্ঠানের আয় ব্যয়ের একটি ধারাবাহিক রূপরেখা প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা চিহ্নিত হয়ে থাকে। এরপরে আসো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার মধ্যে আমরা কি দেখছি শিক্ষার্থীরা? আমরা দেখছি যে স্থায়ী পরিকল্পনার মধ্যে আছে নীতি, আছে কার্যপ্রণালী, আছে পদ্ধতি, আছে কৌশল, আছে বিধি আছে। নীতি কি? নীতি হচ্ছে যে পূর্ব নির্ধারিত একটা মানদণ্ড। আমরা জানি যে আমাদের শিক্ষা নীতি আছে, আমাদের স্বাস্থ্য নীতি আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য কিছু নীতি অনুসরণ একান্ত প্রয়োজন। রাষ্ট্রেরও কিন্তু নীতি আছে। রাষ্ট্রের নীতিমালাগুলো কোথায় থাকে শিক্ষার্থীরা? সংবিধানে বর্ণিত থাকে। সেই সুনির্দিষ্ট নীতিমালা দ্বারা, সেই সুচিন্তিত নীতিমালা দ্বারা, সেই পূর্বনির্ধারিত নীতিমালা দ্বারা কিন্তু আসলে রাষ্ট্র এগিয়ে যায় বা তার কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। কাজে নীতি হচ্ছে পূর্ব নির্ধারিত একটি মানদণ্ড, একটি প্রিডিটারমাইন্ড প্ল্যাটফর্ম বা একটি ক্রাইটেরিয়া, একটি চূড়ান্ত ক্রাইটেরিয়া যেটিকে আমি অপরিহার্য বা যেটাকে বলা হয় প্রথিত এমবেডেড প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ নীতির কিন্তু সাধারণত পরিবর্তন হয় না, এই জন্য আমি কথাটাকে প্রথিত বলেছি। প্রথিত মানে হচ্ছে প্রতিস্থাপিত, সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত। ঠিক আছে? তো সেই এমবেডেড প্ল্যাটফর্ম যেটাকে বলা হচ্ছে নীতি, শিক্ষার্থীরা এমবেডেড প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠিত মানদণ্ড হিসেবে আমরা বিবেচনা করব।
তাহলে নীতি হচ্ছে এমন একটি অনুষঙ্গ, এমন একটি উপাদান যেটি আমাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়, আমাদেরকে পরিচালনার ক্ষেত্রে পরিচালনার পথ দেখিয়ে দেয়, অর্থাৎ কমপ্লিট একটা ডিরেকশন দিয়ে থাকে আসলে আমাদের নীতি। কমপ্লিট ডাইরেকশন, হ্যাঁ, এই অর্থাৎ মানে পূর্ণাঙ্গ একটা নির্দেশনা আমরা পেয়ে থাকি এই নীতিমালার মধ্য দিয়ে। আর নীতির কথা তো আমরা সবসময় শুনে থাকি, আমাদের শিক্ষা নীতি আছে, আমাদের পরিবেশ সংক্রান্ত নীতি আছে, আমাদের স্বাস্থ্য নীতি আছে, আমাদের যানবাহন নীতি আছে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে কিন্তু কিছু অবধারিত, অপরিহার্য, ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া বা মানদণ্ড অনুসরণ করা হয়, যাকে আমরা নীতি বলে থাকি। এরপরে আসো কার্যপ্রণালী। কার্যপ্রণালীটা কি? কার্যপ্রণালী হচ্ছে যে সুনির্দিষ্ট কোর্স অফ অ্যাকশনস, অর্থাৎ মেথোডোলজি, যেটাকে আমরা বলে থাকি মেথোডোলজি, অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে ধারাবাহিক রূপরেখার মধ্য দিয়ে, যে ধারাবাহিক এবং নির্বিচ্ছিন্ন এবং পারস্পরিক সম্পর্কযুক্ত কাঠামোর মধ্য দিয়ে আমরা কর্মকাণ্ড সম্পাদন করে থাকি, অর্থাৎ যেটি কোনো কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য পদ্ধতিগত দিক নির্দেশনা দেয়, সেটি আসলে কার্যপ্রণালী। ঠিক আছে, আমরা যদি রসায়নের বিভিন্ন সূত্রগুলো দেখি, হ্যাঁ, বিভিন্ন উপাদানগুলোর পারস্পরিক বিক্রিয়ার ফলে একটি অন্য উপাদান বা অন্য পদার্থের সৃষ্টি হয়, এবং সেটি প্রস্তুতের জন্য কিন্তু একটি সুনির্দিষ্ট কার্যপ্রণালী অনুসরণ করা হয়। এই যে করোনাকালীন সময়, এখানে শিক্ষা ব্যবস্থাকে অব্যাহত রাখার জন্য একটি কাঠামো বা রূপরেখা প্রতিষ্ঠা করা হয়েছে, এবং যেটি চলমান এবং যেটি স্বাচ্ছন্দ্যভাবে চলছে, যেটির মধ্য দিয়ে আসলে প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট সংগঠন তার লক্ষ্যপথে ধাপে ধাপে এগিয়ে যায়, সেটি হচ্ছে কার্যপ্রণালী। অর্থাৎ ইটস এ কমপ্লিট মেথোডোলজি, ইটস এ কমপ্লিট কোড অফ মেকানিজম, যেটাকে বলা হয় মেথোডোলজি বা কোড অফ মেকানিজম। হ্যাঁ, আমরা এটাকে মেথোডোলজি বলতে পারি, বা আমরা এটাকে কোড অফ মেকানিজম, কোড অফ অ্যাপ্লিকেশন বলতে পারি। সবচেয়ে ভালো হয় কোড অফ অ্যাপ্লিকেশন, হ্যাঁ, অর্থাৎ প্রায়োগিক বিধিমালা। কৌশল বা বিধিমালা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। শিক্ষার্থীরা, তাহলে আমরা আসলে কার্যপ্রণালীর মধ্য দিয়ে একটি কমপ্লিট কোড পেয়ে থাকি, যে কোডটি ফলো করার মধ্য দিয়ে আমরা কোনো কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকি। এরপরে আসো পদ্ধতি। পদ্ধতি হচ্ছে আসলে কার্যপ্রণালীরই একটি অংশ, অর্থাৎ সুনির্দিষ্ট কর্মপন্থাটাকেই আমরা পদ্ধতি বলে থাকি। কার্যপ্রণালীর অন্তর্ভুক্ত যে সুনির্দিষ্ট রূপরেখা বা সুনির্দিষ্ট কার্যভিত্তিক প্রায়োগিক যে কাঠামো, সেটি হচ্ছে আসলে পদ্ধতি। তাহলে দেখা যাচ্ছে কার্যপ্রণালীর সাথে পদ্ধতির একটি প্রত্যক্ষ সম্পর্ক আছে। কার্যপ্রণালীর মধ্যে দিয়েই মূলত আসলে পদ্ধতি প্রতিষ্ঠিত হয়, যে পদ্ধতি অনুসরণের মধ্য দিয়ে কোনো কর্মকাণ্ড সম্পাদন করা হয়ে থাকে। কৌশল, কৌশলটা কি? কৌশল হচ্ছে যে ইটস এ সিচুয়েশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ পরিবর্তনশীল বাস্তবতায়, পরিবর্তিত বাস্তবতায়, প্রতিযোগিতামূলক বাস্তবতায় যখন কোনো পন্থা অনুসরণ করা হয়, যখন কোনো বিকল্প ধারণা প্রস্তুত করা হয়, তখনই সেটি হয়ে ওঠে কৌশল বা স্ট্র্যাটেজি। এটাকে আমরা স্ট্র্যাটেজি হিসেবে আখ্যায়িত করতে পারি।
তাহলে কৌশলের প্রয়োজনটা কেন? কৌশলের প্রয়োজনটা হচ্ছে যে আমরা যে কোনো পরিবর্তনশীল বাস্তবতায়, যে কোনো পরিবর্তনশীল প্রেক্ষাপটে, যে কোনো আকস্মিক পরিস্থিতিতে আমরা আমাদের প্রতিষ্ঠানকে স্বাভাবিক ধারায় পরিচালনা করতে চাই। অর্থাৎ যে কোনো ধরনের থ্রেট আসুক, যে কোনো ধরনের সীমাবদ্ধতা আসুক, যে কোনো ধরনের নেতিবাচক বাস্তবতা সৃষ্টি হোক কিংবা কোনো সংঘাতপূর্ণ অবস্থান তৈরি হোক, সেক্ষেত্রে উপযুক্ত কৌশল প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানকে তার লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটিই হচ্ছে কৌশল। বিধি বিধি হচ্ছে অনেকটা নীতির মতো, যেটা নীতির অধীনে থাকে, সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা, যেটিকে আসলে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, যেটিকে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই, সেটিকেই আসলে আমরা বিধি হিসেবে চিহ্নিত করব, যার সাথে নীতির একটি সুনির্দিষ্ট সম্পর্ক আছে। শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি যে আমরা পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। এই আলোচনার কতগুলো প্রকারভেদ আছে, কতগুলো ধাপ আছে, তার মধ্যে ছিল কি প্রকৃতিগত আছে, সাংগঠনিক স্তর ভিত্তিক আছে, এরপরে আছে সময় ভিত্তিক আছে, কার্যভিত্তিক আছে, সাংগঠনিক কাঠামো ভিত্তিক আছে। এই মুহূর্তে আমরা আলোচনায় আছি পরিকল্পনার প্রকৃতি ভিত্তিক প্রকারভেদের মধ্যে। তো সেখানে আমরা অলরেডি আলোচনা করে দিলাম যে স্থায়ী পরিকল্পনার মধ্যে কি কি থাকে। এর আগে লক্ষ্য নিয়ে কথা বলেছি। নীতি, কার্যপ্রণালী, পদ্ধতি, কৌশল, বিধি বা প্রক্রিয়া, এগুলো আসলে আমাদের স্থায়ী পরিকল্পনার অন্তর্গত উপাদান। এরপরে আসো একার্থক পরিকল্পনা। একার্থক, এর যে লিটারারি যে মিনিং থেকেই বোঝা যাচ্ছে যে একার্থক মানে একটি মাত্র অর্থ আছে। বিষয়টি কি দাঁড়াচ্ছে? একটি মাত্র অর্থ, এর দ্বারা আসলে কি মিন করা হচ্ছে? মিন করা হচ্ছে যে একটি প্রয়োজনে বা একটি উদ্দেশ্য অর্জনের জন্য যখন আমি পরিকল্পনাকে ব্যবহার করছি, অর্থাৎ ওই উদ্দেশ্য অর্জিত হওয়ার পরে যখন ওই পরিকল্পনার আর কোনো প্রয়োজন হয় না, সেক্ষেত্রে সেটিকে আমরা একার্থক পরিকল্পনা হিসেবে বিবেচনা করতে পারি। এর মধ্যে আছে প্রধান কর্মসূচি, প্রকল্প, বিশেষ কর্মসূচি, বিশেষ পরিকল্পনা, ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। ঠিক আছে? তাহলে একার্থক পরিকল্পনা হচ্ছে একবার মাত্র ব্যবহার করা হয় এবং ওই প্রয়োজন নিবৃত্ত হওয়ার পরে, ওই প্রয়োজন পূরণ হওয়ার পরে, ওই উদ্দেশ্য অর্জিত হওয়ার পরে ওই পরিকল্পনার আর প্রয়োজন হয় না। অর্থাৎ একটি বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য একার্থক পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার মধ্যে আছে আমাদের প্রধান কর্মসূচি, বিশেষ কর্মসূচি, প্রকল্প, বিশদ পরিকল্পনা এবং ঘটনা সাপেক্ষ কিছু পরিকল্পনা। প্রধান কর্মসূচি, কর্মসূচিটা কি? দ্য সিরিজ অফ অ্যাকশনস, যেটাকে বলা হয়। কর্মসূচির মাধ্যমে আসলে একটি দীর্ঘমেয়াদী, একটি ধারাবাহিক রূপরেখাকে আমরা আসলে খুঁজে পাই, যেখানে অনেকগুলো কর্মকাণ্ড ধাপে ধাপে সম্পাদন করা হবে বা একটি একটি ধারাবাহিক এবং সুবিন্যস্ত পদ্ধতিগত বাস্তবতা হচ্ছে প্রধান কর্মসূচি, যেখানে অনেকগুলো কর্মসূচি একত্রে অবস্থান করে পাশাপাশি এবং যেগুলো ধারাবাহিকভাবে একের পর আরেকটি সম্পাদিত হয়ে থাকে। যেমন আমরা যদি ধরে নেই যে আমাদের দেশে দারিদ্র্য নিরসনের জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়, যে উদ্যোগ গ্রহণ করা হবে, অথবা দারিদ্র্য নিরসনের জন্য আমরা পরিকল্পনা প্রণয়ন করব, সেক্ষেত্রে কি হতে পারে? কর্মসূচি। এটি যদি কর্মসূচি হয় যে একটি সুনির্দিষ্ট মেয়াদের মধ্যে আমরা দেশের দারিদ্র্য সীমা নামিয়ে আনব বা দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করব, এটি হতে পারে আমাদের একটি কর্মসূচি। এবং এই কর্মসূচির অধীনে থাকছে প্রকল্প বা বিশেষ কর্মসূচি। প্রকল্পটা কি? প্রকল্প যদি হয়, এই উদাহরণের আঙ্গিকে আমরা বলতে পারি
যে দারিদ্র্য দূরীকরণের জন্য ঋণ সুবিধা প্রদানের যে উদ্যোগ বা ক্ষুদ্র ঋণ প্রদানের যে উদ্যোগ, সেটিকে আমরা একটি প্রকল্প হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, আবার আরেকটি উদাহরণ দেওয়া যায় যে আর্সেনিক দূষণ রোধ করার জন্য যে ধারাবাহিক উদ্যোগ বা পদক্ষেপগুলো গ্রহণ করা হবে সেটি হচ্ছে কর্মসূচি, এবং এই কর্মসূচির অধীনে যদি টিউবওয়েল বসানোর দিকটি বাস্তবায়িত করার চিন্তা ভাবনা করা হয় তাহলে সেটি হয়ে যাবে প্রকল্প। আর বিশেষ কর্মসূচি হচ্ছে যে প্রধান কর্মসূচির অধীনে কোনো বিষয়কে, কোনো উদ্দেশ্যকে বিশেষভাবে চিহ্নিত করে, কোনো ক্ষেত্রকে বিশেষভাবে চিহ্নিত করে যদি স্পেশালি ফোকাস করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিশেষ কর্মসূচিকে খুঁজে পাই। অথবা আমরা বিশেষ কোনো বাস্তবতায়, যেমন এই যে বর্তমানে যে মুজিব বর্ষ চলছে, এটি আমরা বিশেষ কর্মসূচির মধ্যে ধরতে পারি। এটি আমাদের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা, উল্লেখযোগ্য বছর, আমাদের জন্য একটি ঐতিহাসিক বছর। এটিকে উদযাপনের জন্য, এটিকে পালনের জন্য যে ধারাবাহিক উদ্যোগগুলো বাস্তবায়ন করার চিন্তাভাবনা করা হয়েছে সেটিকে আমরা বিশেষ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করতে পারি। বিশদ পরিকল্পনা, বিশদ পরিকল্পনা তো বুঝি যে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিভিন্ন শাখা প্রশাখা সম্প্রসারণের মধ্য দিয়ে বিশেষায়িতভাবে যে পরিকল্পনাগুলো গৃহীত হয় এবং বাস্তবায়নের চেষ্টা করা হয় সেটি হচ্ছে বিশদ পরিকল্পনা। ঘটনা সাপেক্ষ পরিকল্পনাটা কি? ঘটনা সাপেক্ষ পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনা যেটি কোনো বিশেষ ঘটনার প্রেক্ষাপটে গ্রহণ করতে হয়। যেমন বর্তমানে যে চলমান বৈশ্বিক বিপর্যয় আছে, সেই বৈশ্বিক বিপর্যয়ে সবচেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা কি? যে আত্মসচেতনতা, সামাজিক সচেতনতা, ঠিক আছে, বা প্রাতিষ্ঠানিক কিছু দৃষ্টিভঙ্গি প্রবর্তন করা যার মধ্য দিয়ে আসলে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পারি, সেটিকে আমরা ঘটনা সাপেক্ষ পরিকল্পনা বলতে পারি। যেমন প্রতিষ্ঠানগুলো কি করে চলবে, যেমন বর্তমানে একেবারে কারেন্ট সময়ে গভর্নমেন্ট একটি উদ্যোগ নিয়েছে যে নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক না পরলে কোনো ধরনের সার্ভিস দেওয়ার থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেটি ব্যবসা প্রতিষ্ঠান হোক বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হোক কিংবা যে কোনো সেবা প্রতিষ্ঠান হোক। তো এই বিষয়টিকে আমরা একটি ঘটনা সাপেক্ষ পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করতে পারি। কখনো কখনো এটিকে বিশেষ পরিকল্পনা বলা যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটি বিষয় আসলে একে অপরের পরিপূরক, একে অপরের সাথে সম্পৃক্ত। শিক্ষার্থীরা, আমরা আলোচনায় আছি পরিকল্পনার প্রকারভেদে। সেই প্রকারভেদের মধ্যে আমরা আছি এই পর্যায়ে প্রকৃতিভিত্তিক পরিকল্পনায়। সেখানে আমরা পেয়েছি লক্ষ্য, সেখানে আমরা পেয়েছি স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার কিছু প্রকারভেদ ছিল, সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম। নীতি, কার্যপ্রণালী, পদ্ধতি, কৌশল, প্রক্রিয়া ইত্যাদি। এরপরে ছিল একার্থক পরিকল্পনা। সেই একার্থক পরিকল্পনার মধ্যে আমরা পেয়েছি প্রধান কর্মসূচি, বিশেষ কর্মসূচি, প্রকল্প, বিশেষ পরিকল্পনা, বিশদ পরিকল্পনা বা ঘটনা সাপেক্ষে পরিকল্পনা। শিক্ষার্থীরা, এই বিষয়টি যদি তোমরা তোমাদের টেক্সটের সাথে সম্পৃক্ত করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যেতে পারো। আমি গত ক্লাসে মনে আছে তোমাদের একটি উদ্দীপক দিয়েছিলাম যে বিশেষ করে লক্ষ্যের প্রকারভেদের মধ্যে যে বর্তমান কোভিড পরিস্থিতিতে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের মিশন কি, আমাদের ভিশন কি। আশা করি এটি তোমরা প্রস্তুত করেছো এবং কলেজ যখন খুলবে আমি কিন্তু প্রত্যাশা করি সেটি একটি অ্যাসাইনমেন্ট আকারে কিন্তু আমার কাছে পেশ করবে। এটি আমার বিশেষ অনুরোধ তোমাদের প্রতি। আমার মনে হয় যে আমরা যদি নিশ্চেষ্ট না থেকে যদি একটু সচেষ্ট হই, আমরা যদি একটু উদ্যোগী হই তাহলে
আমাদের যে সময়ের যে বিপর্যয়টি ঘটে গেছে সেটিকে আমরা সহজেই কিন্তু রিকভার করতে পারবো। এখন পরিকল্পনার আরেকটি ক্রাইটেরিয়াতে আমরা চলে আসছি, সেটি হচ্ছে সময় ভিত্তিক পরিকল্পনা। এই সময় ভিত্তিক পরিকল্পনাকে আমরা ৩ ভাগে ভাগ করে থাকি। সময় ভিত্তিক পরিকল্পনাকে ৩টি ভাগে আসলে ভাগ করা যেতে পারে। একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটি মধ্যমেয়াদী পরিকল্পনা, একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা। তাহলে পরিকল্পনার মধ্য দিয়ে আসলে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করা হয়, ভবিষ্যৎ বাস্তবতাকে প্রজেক্ট করা হয়, ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রস্তুত করা হয়। তো সময়ের আলোকে অর্থাৎ বাস্তবায়নের সময়, তার উপর ভিত্তি করে আমরা ৩টি ভাগে ভাগ করতে পারি এই পরিকল্পনাকে, একটি দীর্ঘমেয়াদী, একটি মধ্যমেয়াদী, একটি স্বল্পমেয়াদী। আমরা ৩ নম্বর থেকেই শুরু করি। স্বল্পমেয়াদীটা কি? সাধারণত স্বল্প মেয়াদের ভিত্তিতে যে পরিকল্পনা প্রস্তুত এবং বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। সাধারণত ১ বছর ১ বছরের মধ্যে যে পরিকল্পনাগুলো গৃহীত হয় এবং বাস্তবায়নের চেষ্টা করা হয় সেটি স্বল্পমেয়াদী পরিকল্পনা। প্রতিষ্ঠানে আকস্মিক অনেক সমস্যা মোকাবেলা করার জন্য আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকি। বিশেষ করে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, আমাদের যে আ পাঠ পরিকল্পনা অর্থাৎ কোনো সুনির্দিষ্ট বছরের যে পাঠ পরিকল্পনা সেটিকে আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে ফেলতে পারি। কেননা ওই পাঠ পরিকল্পনাটি ওই আ নির্দিষ্ট ইয়ারের জন্য আমাদের প্রযোজ্য। ঠিক আছে? এটির আলোকে যদি আমরা আবার বলি যে সিলেবাস প্রণয়ন করি, সেই সিলেবাস প্রণয়নটা আমাদের দীর্ঘমেয়াদী আ পরিকল্পনার মধ্যে আসতে পারে। আচ্ছা, এরপরে আসো মধ্যমেয়াদী। তাহলে শিক্ষার্থীরা স্বল্পমেয়াদীটা কি? সাধারণত ১ বছরের মধ্যে ১ বছরের সময়সীমাকে হাতে রেখে যে পরিকল্পনা প্রস্তুত করা হয়, গ্রহণ করা হয় এবং বাস্তবায়নের চেষ্টা করা হয় সেটি আসলে স্বল্পমেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী কি? এর সময়সীমাটাই বা কতটুকু? মধ্যমেয়াদী হচ্ছে যে সাধারণত ১ থেকে ২ থেকে ৫ বছরের মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ ৫ বছরের মধ্যে যে পরিকল্পনাগুলো গৃহীত হয় এবং বাস্তবায়নের চেষ্টা করা হয় সেটি মূলত মধ্যমেয়াদী পরিকল্পনা। তাহলে সময়সীমার ভিত্তিতে আমাদের এই প্রকারভেদগুলোকে আমরা চিহ্নিত করেছি। স্বল্পমেয়াদী ১ বছরের জন্য, মধ্যমেয়াদী ২ থেকে ৫ বছরের জন্য, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা সাধারণত বোঝাই যাচ্ছে যে কিছুটা দীর্ঘ পরিসরে কিছুটা সময় নিয়ে যখন পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের চেষ্টা করা হয় সেটিকে আমরা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে পারি। তাহলে এখানে সময়ের ক্ষেত্রটা কিছুটা সম্প্রসারিত, তুলনামূলকভাবে স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী পরিকল্পনার চেয়ে এখানে সময়টা বেশি পাওয়া যায়। এখানে সময়কে বিশ্লেষণের বাড়তি কিছু সুযোগ থাকে, যেটি স্বল্প বা মধ্যমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সেই সুযোগটা থাকে না। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমাদের সময়টাকে দীর্ঘমেয়াদের ভিত্তিতে বিবেচনা করা হয়, সময়কে সম্প্রসারণ করা হয় এবং তারই ভিত্তিতে একটু সুবিন্যস্তভাবে একটু সম্প্রসারণশীল বাস্তবতায় পরিকল্পনাগুলো গ্রহণ করা যায়। আচ্ছা শিক্ষার্থীরা, আহ, এটির মেয়াদ কতটুকু হতে পারে? মনে আছে নিশ্চয়ই তোমাদের। এটির মেয়াদ আসলে ৫ বছরের ঊর্ধ্বে। ৫ বছরে সেটা ১০ বছর হতে পারে, ১৫ বছর হতে পারে, ২০ বছর হতে পারে। তো সুনির্দিষ্ট একটি সীমারেখা তো অবশ্যই থাকবে, কিন্তু সেই সীমারেখাটা কিছুটা ব্যাপক হয়, কিছুটা সম্প্রসারিত হয়। সেই জন্য এটিকে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে স্বল্পমেয়াদী পরিকল্পনা ১ বছরের জন্য, মধ্যমেয়াদী পরিকল্পনা ২ থেকে ৫ বছরের মধ্যে নির্ধারিত থাকে, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সময়সীমা দীর্ঘায়িত হয়ে ৫ বছরের ঊর্ধ্বে চলে যায়, সেটি ১০ বছর বা ২০ বছর পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। তো এই তো আজকের যে সময়ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ।
আগামী দিন আমরা কিন্তু অন্যান্য যে প্রকারভেদগুলো আছে অর্থাৎ সাংগঠনিক স্তর ভিত্তিক বা সাংগঠনিক কাঠামো ভিত্তিক এবং কার্যভিত্তিক এই ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে তাহলে এখানে আমরা সামারাইজ করি এবং ক্লাসের ইতি টানি। তো ক্লাসের সমাপ্তির আগে, উপসংহারে যাওয়ার আগে আমি একটি কোয়ারি রাখতে চাই, যেটি প্রতিটি ক্লাসে আমি করি। যেমন গত ক্লাসে করেছিলাম যে কোভিড বাস্তবতার আলোকে আমাদের রাষ্ট্রের বা সমাজের লক্ষ্য কি, ভিশন কি, মিশন কি ইত্যাদিগুলো একটু চিহ্নিত করা এবং সেগুলোকে নোট ডাউন করে লিখে রাখা, পরবর্তীতে কলেজ খোলার পর সেগুলো শিক্ষকের নিকট পেশ করা। এটি একটি অ্যাসাইনমেন্টের মতো ছিল। আজকে একটা কোয়ারি রাখছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে দুটো মহাযজ্ঞ চলছে, মহাপরিকল্পনা আমাদের আছে, মেগা প্রজেক্ট যেটা আমরা হাতে নিয়েছি, যেমন পদ্মা সেতু প্রণয়ন কার্যক্রম, এইটি আসলে কোন পরিকল্পনার মধ্যে পড়তে পারে? কিংবা এর আগে যে বঙ্গবন্ধু সেতু তৈরি হয়েছিল, বঙ্গবন্ধু যমুনা সেতু যেটি তৈরি হয়েছিল, সেটি আসলে কোন পরিকল্পনার উদাহরণ হতে পারে? কিংবা বর্তমান প্রেক্ষাপটে পেঁয়াজের যে মূল্যস্ফীতি হয়েছে সেটিকে দমনের জন্য যে বিশেষ কর্মসূচি, সেটি কোন পরিকল্পনার অধীনে আসতে পারে? এটিকে অবশ্যই আমরা সময়ভিত্তিক পরিকল্পনার আঙ্গিকে বিবেচনা করতে পারি বা প্রকৃতিগত ধারণার মধ্যেও আমরা প্রবেশ করতে পারি। সেটা তোমরা বিশ্লেষণ করে বা কম্পেয়ার করে দেখবা। কারণ আমরা যদি পেঁয়াজের মূল্যস্ফীতির বিষয়টা মাথায় রাখি, তাহলে এটিকে মধ্যমেয়াদী বা স্বল্প মেয়াদী আলোচনায় আনতে পারি, কিংবা এটিকে যদি আমরা স্থায়ী একার্থক পরিকল্পনার মধ্যে নেই, তাহলে সেক্ষেত্রে সেটি একটি বিশেষ কর্মসূচি বা বিশেষ প্রকল্পের অধীনে আনতে পারি, যে কি করে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করে পেঁয়াজের মূল্যকে একটি স্থিতিশীল পর্যায়ে রাখা যায়। তাহলে আজকের কোয়ারি এটাই যে পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু যমুনা সেতুর বাস্তবায়ন এটি কোন পরিকল্পনার অধীন, এবং বাজারে পেঁয়াজের মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ করে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির কর্মপ্রচেষ্টা কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত হতে পারে? শিক্ষার্থীরা, তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রেখে আমি আজকের মতো ক্লাস সমাপ্তি করছি। তোমরা ভালো থাকো, মঙ্গলমত থাকো এবং ক্লাসের বিষয়টিকে চাপ মনে না করে সাবলীলভাবে, মানসিকভাবে ধারণ করো। কারণ তোমার এই ত্যাগ, তোমার এই কমিটমেন্টটি কিন্তু তোমার আগামী দিনগুলোকে অনেক সহজ এবং সাবলীল করবে। এই প্রত্যাশা রেখে সৃষ্টিকর্তার কাছে সর্বোচ্চ প্রার্থনা করে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।